ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো ডিএম কোচিং। আমি দেবারতী। আজকে তোমাদের ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংঘানিয়া বইটির সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি এবং এটা হলো সেকেন্ড চ্যাপ্টারের প্রথম ভাগ। আজকে আমরা দেখব পোভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এই চ্যাপ্টারটি দেখার আগে প্রথম দিনে আজকে আমরা পোভার্টি দেখব। তো চলো ভিডিওটা শুরু করছি। পোভার্টি, it is a state in which a person or community lacks the financial resources and is unable to fulfill even its basic necessity of life। মানে কোনো একজন ব্যক্তি যখন তার দৈনন্দিন যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কিনতে অসমর্থ হয় তখনই তাকে দারিদ্রতার আন্ডারে ধরা হয়। এখানে দেখো বলছে নেক্সট পয়েন্ট কি, ইন ইন্ডিয়া দ্য জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন অফ পোভার্টি এমফাসাইজ অন মিনিমাম লেভেল অফ লিভিং। ইন্ডিয়াতে আমাদের ধরা হয় মিনিমাম লেভেল অফ লিভিং, এটাকেই পোভার্টির আন্ডারে ধরা হয়, অর্থাৎ কোন লেভেলে কতটা মিনিমাম প্রয়োজন সেটার উপরে বেস করে সমস্ত ক্যালকুলেশন হয়। নেক্সট দেখো, এই পোভার্টি এস্টিমেশন করে এতদিন করতো এনএসএসও অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, কিন্তু এখন বর্তমানে করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, যেটা কিনা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে পড়ে। এটা আমরা আগেও ভিডিওতে দেখেছি যে এনএসএসও এবং সিএসও এই দুটোকে একসাথে মার্জ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে এটাকে নাম দেওয়া হয়েছে এনএসও, যেটা কিনা এই মিনিস্ট্রির আন্ডারে পড়ে। তো এই হলো আমাদের স্টার্টিংয়ের ইন্ট্রোডাকশান। এরপরে 17th অক্টোবর ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ইরাডিকেশন অফ পোভার্টি বাই দ্য ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশনস 1987 সাল থেকে 17th অক্টোবর এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে ফর ইরাডিকেশন অফ পোভার্টি বলে স্টার্ট করেছে। নেক্সট হচ্ছে কজেস অফ পোভার্টি ইন ইন্ডিয়া। এখানে বলছে যে পোভার্টির কারণ কি আমাদের ইন্ডিয়াতে। এখানে 4টে পয়েন্ট দেওয়া হয়েছে। মেজর কজ বলা হয়, এছাড়াও কিছু মাইনর কজ থাকে, কিন্তু এখানে মেজর কজটাকে বলা হচ্ছে। সেটার মধ্যে প্রথমে রাখা হয়েছে হাই পপুলেশন অ্যান্ড গ্রোথ রেট, মানে পপুলেশন বৃদ্ধির কারণে তার গ্রোথ রেট বাড়ছে এবং পপুলেশন যত বাড়বে আমাদের ইকোনমির উপরে কিন্তু চাপ বৃদ্ধি পাবে, সেই কারণে দারিদ্রতাও বৃদ্ধি পেতে পারে। এইটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার আনএমপ্লয়মেন্ট। এখানে বলা হচ্ছে মানে বেকারত্বের কারণে, মানে পপুলেশন যত বৃদ্ধি পাবে তার প্রসপেক্টিভে যদি চাকরি না থাকে তখনই মানুষের বেকারত্ব সেটাকে ধরা হয় এবং তখনই মানুষ পোভার্টির আন্ডারে মানে দারিদ্রতার গ্রাসে চলে আসবে। এবার দেখো আরবান রুরাল ডিভাইড, মানে এখানে দেখো যে আরবান এলাকায় আমরা যে সুযোগ সুবিধা ভোগ করি এবং রুরাল এলাকায় যারা থাকেন তারা সেই অনুযায়ী সুযোগ সুবিধা পাচ্ছে না, তার ফলে সেখানে একটা বিস্তর ডিফারেন্স রয়ে গেছে। সেই ডিফারেন্সটা যদি আমরা কমাতে না পারি আমাদের এখানে কিন্তু পোভার্টি রিমুভ করা সম্ভব হবে না। ফোর্থ পয়েন্ট, ডিসপ্যারিটিস ইন ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যান্ড ওনারশিপ অফ অ্যাসেটস অ্যান্ড মেনি মোর। মানে হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের এখানে বহু জীবিকার মানুষ থাকে, তাদের মধ্যে প্রত্যেকটা জীবিকার স্যালারির মধ্যে যে ডিফারেন্স সেটা বিস্তর ফারাক, সেই বিস্তর ফারাকটাকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এই যে ইনকাম ডিস্ট্রিবিউশনের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, অসাম্য রয়েছে, সেই জিনিসটা একটা মেজর কারণ টু ক্রিয়েট পোভার্টি। এরপরে কনসেপ্টস অফ পোভার্টি বলছে। পোভার্টির কনসেপ্টস আমরা দুভাবে ক্লাসিফাইড করতে পারি। এক নম্বর হচ্ছে অ্যাবসলিউট পোভার্টি এবং আরেকটা হচ্ছে রিলেটিভ পোভার্টি। এখানে আমরা অ্যাবসলিউট পোভার্টিকে আগে ডিসকাস করব। রিলেটিভ পোভার্টি মানে যেটা ডিসকাশন বা ডেফিনেশন সেটা পরে হচ্ছে ইনইকুয়ালিটির উপরে, সেটা আমরা আজকের এই মুহূর্তে ডিসকাস করব না। আজকে আমরা অ্যাবসলিউট পোভার্টিটাকে আগে শুরু করব। তো চলো অ্যাবসলিউট পোভার্টিটা শুরু করা যাক। অ্যাবসলিউট পোভার্টি হলো
আমাদের যে হিউম্যান, এখানে দেখো প্রথম ডেফিনেশনটাতে লিখছে ডিউ টু ডিপ্রাইভেশন অফ বেসিক হিউম্যান নিডস সাচ অ্যাজ ফুড, ক্লদিং, হেলথ, এডুকেশন, স্যানিটাইজেশন ফেসিলিটি, শেল্টার এটসেট্রা। এটার অর্থ কী? অর্থ হলো আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটাইজেশন অর্থাৎ যে সুস্বাস্থ্যের জন্য যে আমাদের সুলভ শৌচালয় এই সমস্তের ব্যবহার এবং থাকার জায়গা শেল্টার, এইগুলো হচ্ছে আমাদের বেসিক নিডস। এই বেসিক নিডস বা কন্ডিশনগুলো যদি ফুলফিল আমরা না করতে পারি, একজন ব্যক্তি যদি ফুলফিল না করতে পারে, তখন সে অ্যাবসলিউট পভার্টির অন্তর্গত একজন দারিদ্র্য সীমার মধ্যে পড়বে। অ্যাবসলিউট পভার্টিকে মেজার করা বা এই কনসেপ্টটাকে মেজার করা হয় পভার্টি লাইন দিয়ে। এই পভার্টি লাইন হলো অ্যাবসলিউট মানে পভার্টি মেজারমেন্টের একটা মুখ্য অংশ, কনসেপ্ট, ঠিক আছে। অ্যান্ড রেফার্স টু অ্যাকচুয়াল নাম্বার অফ পিপলস লিভিং বিলো পভার্টি লেভেল। এখানে দেখো বিপিএল এর কনসেপ্ট এসে যাচ্ছে। এখানে দেখো বলছে পভার্টি লাইন। পভার্টি লাইন হচ্ছে এমন একটা নির্দিষ্ট মানে অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টটা কোনো ব্যক্তি বেয়ার করতে পারছে কিনা বা ইনকাম করে সে হাউস হোল্ড চালাতে পারছে কিনা, সেটা হচ্ছে পভার্টি লাইন। সেই ক্রয় ক্ষমতার নিচে যখন একজন ব্যক্তি থাকে তখনই সে হয়ে যায় বিলো পভার্টি লাইন। দিস ইজ দ্য ডেফিনেশন অফ বিপিএল, যেটা আমরা সবসময় শুনে থাকি যে বিপিএল সেক্টরের মানুষ। তো যারা বিলো পভার্টি লাইনের মধ্যে বিলং করে তারাই হচ্ছে বিপিএল তালিকাভুক্ত ব্যক্তি। এখানে বলছে দেখো মেজার্স ইউজ টু এস্টিমেটস অ্যাবসলিউট পভার্টি। এই অ্যাবসলিউট পভার্টি মেজার করার জন্য যেটা বললাম একটু আগে যে কিছু কনসেপ্ট ইউজ করা হয়, তার মধ্যে পভার্টি লাইন হচ্ছে মেন কনসেপ্ট। পভার্টি লাইন আর কিছুই নয়, সেই সমস্ত বেসিক নিড পূরণ করার জন্য যে মিনিমাম অর্থের প্রয়োজন, সেই অর্থটাকেই আমরা পভার্টি লাইন বলি, সেই মাপকাঠিটা। যে এখানে এক্সাম্পলও ফার্দার দিয়েছে, আমি এক এক করে আসছি। যে রিকোয়ার্ড লেভেল অফ ইনকাম, যেটা আমার মিনিমাম প্রয়োজন, রিকোয়ার্ড লেভেল অফ ইনকাম টু ফুলফিল দ্য বেসিক নেসেসিটি অফ লাইফ। তারপরে দেখো সেকেন্ড পয়েন্ট বলছে ইট ক্যান বি রিপ্রেজেন্টেড আইদার ইন টার্মস অফ পার ক্যাপিটা ক্যালোরি ইনটেক অর পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার রিকোয়ার্ড টু অ্যাটেন্ড। এখানে কি বলছে, এখানে দুটো ফ্যাক্টর আসছে পভার্টি লাইন মেজার করার জন্য, দুটো ফ্যাক্টর আসছে, দুটো পথ আসছে, মানে দুটো ওয়েতে তুমি যেতে পারো। একটা হচ্ছে পার ক্যাপিটা ক্যালোরি ইনটেক। এখানে দেখো ক্যালোরি ইনটেকের ব্যাপারটা এখানে খুব ডিটেল তো বলেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাই যে একজন ব্যক্তি একদিনে কতটা ক্যালোরির খাবার সংগ্রহ করে, কতটা ক্যালোরি খাবার সে ইনটেক করে অর্থাৎ খায়, সেটার উপর দেখে আমরা বুঝতে পারবো যে সে কতটা ইনকাম করছে। সে যদি ইনকামই না করতে পারে, যে খুবই অল্প ইনকাম করতে পারে, সে তো যথেষ্ট পরিমাণে পুষ্টিদায়ক খাবার খেতে পারবে না। তো সেই হিসাবে তারা মনে করে যে সাপোজ আমরা ধরে নিলাম যে 2500 ক্যালোরি একজন মানুষের প্রয়োজন, সেই ক্যালোরিটা যদি সে না খাচ্ছে তার মানে তার সেই ইনকাম নেই, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সে বিলো পভার্টি লাইন। এইভাবে একটা মেজার করা যায়, এটা একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে পার ক্যাপিটা কনজামশন, অর্থাৎ আমরা কিছু ডেইলি খরচ সে কতটা করতে পারছে, ওটা ইনটেকের কথা বললো, আমরা কি কনজিউম করছি বললো। আর দ্বিতীয় বলছে আমরা কি খরচ করছি, আমাদের কাছে থাকবে টাকা তবেই না আমরা খরচ করব। তো সেই দিক থেকে দেখতে গেলে একজন ব্যক্তি যদি একদিনে কোনো 50 টাকা খরচ করতে পারে, তাহলে তার 50 টাকা মিনিমাম ইনকাম তো থাকবে নিশ্চয়ই, নাহলে নিশ্চয়ই সে খরচ করতে পারবে না। তো সেই খরচের তার ক্ষমতা দেখে একটা মেজারমেন্ট করা হয়, এই দুটোভাবে করা হয়, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট দেখো বলছে ইট মে ভ্যারি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, ওয়ান স্টেট ফ্রম অ্যানাদার। মানে আমাদের দেশে যেটা পভার্টি লাইন ডেফিনেশন আসছে, যে সাপোজ আমাদের এখানে দেখো নিচেই এক্সাম্পলটা দিয়েছে, আমাদের এখানে 47 টাকা পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার পার ডে। একদিনে একজন ব্যক্তি 47 টাকা কনজামশন করবে, এটা পভার্টি লাইন ঠিক করে দিয়েছে, এটা এক্সাম্পল। যদি সে এই 47 টাকা না রোজগার করতে পারে তখন সে আন্ডার অর্থাৎ বিলো পভার্টি লাইনের আওতাভুক্ত হবে। তো এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এই যে 47 টাকা এক্সাম্পলে রয়েছে, এই 47 টাকার ভ্যালু নিশ্চয়ই তুমি ইউএসএ গিয়ে বা জার্মানিতে গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে হবে না, তখন সেই দেশের অ্যাকর্ডিং সেই দেশের মূল্যবৃদ্ধি দেশের ইকোনমির উপরে নির্ভর করে সেটা আলাদা আলাদা হবে। তো এখানে এটুকুই বলা রয়েছে। এরপরে দেখো এইখানে যেমন পভার্টি লাইন আমরা বলি আমাদের দেশের জন্য, সেরকম ওয়ার্ল্ড ব্যাঙ্কও একটা ইন্টারন্যাশনাল অর্থাৎ বিশ্ব পভার্টি লাইন ঠিক করে দিয়েছে। সেই ইন্টারন্যাশনাল পভার্টি লাইনের টাকাটা কত সেটা আমাদের দেখতে হবে।
সেই টাকাটা হলো $1.90 পার ক্যাপিটা পার ডে। একজন ব্যক্তি $1.90 যদি একদিনে কনজামশন এক্সপেন্ডিচারে সে খরচ করে, এটা হচ্ছে 2011 প্রাইসের উপরে ডিপেন্ড করে এটা এখন অবধি রয়েছে। হ্যাঁ, এটা তাহলে ধরতে হবে সেই ব্যক্তি ঠিক আছে, সে চালিয়ে নিতে পারবে। যদি 1.90 পার ক্যাপিটা পার ডে যদি সে না করতে পারে, না কনজামশন করতে পারে, তখন সে কনসিডার হবে এক্সট্রিম পোভার্টির আন্ডারে, অর্থাৎ সে এক্সট্রিম পোভার্টির আন্ডারে আওতাভুক্ত হবে সেই ব্যক্তি। এটা কিন্তু ইন্টারন্যাশনাল পোভার্টি লাইনের কথা বলা হচ্ছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ঠিক করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হেড কাউন্ট রেশিও। এটাও একটা অ্যাবসলিউট পোভার্টি মেজারমেন্টের একটা কনসেপ্ট। হেড কাউন্ট রেশিও বা পোভার্টি ইনসিডেন্স রেশিও, এইটাতে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা যদি এখন অবধি ভালো লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তো চলো যাওয়া যাক। হেড কাউন্ট রেশিও বা পোভার্টি ইনসিডেন্স রেশিও হচ্ছে নাথিং বাট বিপিএল পার্সেন্টেজ। এই বিপিএল পার্সেন্টেজটা কি সেটা বার করতে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে কোনো একটা এলাকায় যত পপুলেশন আছে এবং কোনো একটা এলাকায় সমীক্ষা করে দেখা যাচ্ছে যে বিলো পোভার্টি লাইন এত হাজার ব্যক্তি রয়েছে, সেই টোটাল নাম্বার অফ বিপিএল পিপল ডিভাইডেড বাই টোটাল পপুলেশন সেই এলাকার ইন্টু 100, এইটা যেটার অ্যান্সার বেরোবে সেইটা হচ্ছে, সেই পার্সেন্টেজটা হচ্ছে আমাদের বিপিএল পার্সেন্টেজ সেই এলাকার বিপিএল পার্সেন্ট। এটা কান্ট্রির হতে পারে, কোনো স্টেটের হতে পারে, সেটা পপুলেশনের উপর যেভাবে মানে ক্যালকুলেশন করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যদি আমরা এই এক্সাম্পলটা নিয়ে চলি তাহলে দেখা যাচ্ছে এই এলাকায় 13.31 ক্রোড় লোক বিপিএল আওতাভুক্ত, ডিভাইডেড বাই 121 ক্রোড় হচ্ছে টোটাল পপুলেশন, ইন্টু 100, দ্যাট ইজ 11%. দ্যাট ইজ 11% ইজ নাথিং বাট দ্য পার্সেন্টেজ অফ বিপিএল পিপল লিভিং ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই 11% তখন ধরে নিতে হবে আমাদের ভারতবর্ষে 11% লোক এমন আছে যে কিন্তু বিলো পোভার্টি লাইনে বিলং করে। এখানে কিন্তু তোমার লাগলো হচ্ছে বিপিএলটা কাউন্ট করতে, যেটা কিন্তু আমরা পোভার্টি লাইন মেজারমেন্ট থেকে পাচ্ছি। তো নেক্সট চলো HCR বা হেড কাউন্ট রেশিও। ঠিক আছে, এই প্রত্যেক ব্যক্তির হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে পোভার্টি ইনসিডেন্স রেশিও কিন্তু এটাকে বলা হয়। এই সবই হচ্ছে বিপিএল পার্সেন্টেজকে বলা হচ্ছে। তো এই হেড কাউন্ট রেশিও ইন্ডিকেটস দ্য ইনসিডেন্স অফ পোভার্টি ইন এ নেশন, মানে আমাদের ইন্ডিয়ার বা সেই নেশানের ইনসিডেন্স অফ পোভার্টিকে ডেসক্রাইব করে, ওটাই আর কি বলেছে। হেন্স ইট ইজ অলসো টার্মস অ্যান্ড পোভার্টি ইনসিডেন্স রেশিও, এটাই বলেছে। তো নেক্সট হচ্ছে অ্যাজ পার এপ্রিল 2020 রিপোর্ট অনুযায়ী যে ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে, যেটা একটু আগে আমরা দেখলাম $1.90 পার ক্যাপিটা পার ডে বলেছিল, সেটার উপর বেস করে 2020 এপ্রিলে একটা রিপোর্ট পেশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 13.4%। 2015 অনুযায়ী ইন্ডিয়াজ HCR হেড কাউন্ট মানে বিপিএল পার্সেন্টেজ ধরছে হচ্ছে 13.4%। তো ড্রাইভিং ফ্যাক্টর বিহাইন্ড দিস ড্রাস্টিক রিডাকশন, মানে এখানে কতগুলো চেঞ্জ দেখা গেছে। মানে এখানে তোমার যে চেঞ্জগুলো দেখা গেছে সেই চেঞ্জগুলো আর কিছুই হয়নি, মানে মেনলি চেঞ্জটা তখনই সম্ভব হবে যখন রুরাল ইলেকট্রিফিকেশান, স্পেন্ডিং অন স্কুলিং অন গার্লস, এগুলো হচ্ছে বলেই অনেকটা উন্নতি আমাদের দেখা গেছে, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে। মানে আমরা যখনই ইলেকট্রিফিকেশন করেছি রুরাল এলাকায় এবং মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য কাজ করছি, তখনই দেখা যাচ্ছে আমাদের HCRটা অনেক বেশি মানে রিডিউস হচ্ছে। মানে HCR রিডিউস হওয়ার অর্থ কী, মানে আমাদের বিপিএল সেক্টরটা কমছে, আর বিপিএল সেক্টর কমছে মানে কি, তাহলে দেশের তো উন্নতি হচ্ছে। মানুষের বিলো পোভার্টি লাইনের সংখ্যা যখন কমতে থাকবে আমাদের দেশের তো গ্রোথ হবে। তো সেই জিনিসটাই বলছে, আমাদের অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে যখন আমরা ইলেকট্রিফিকেশান করছি রুরাল এলাকায় এবং স্পেন্ডিং অন স্কুল ফর গার্লস করছি। তো এটাই হলো হেড কাউন্ট রেশিও হয়ে গেল। এবার থার্ড কনসেপ্ট বলছে পোভার্টি গ্যাপ রেশিও। পোভার্টি গ্যাপ রেশিও হচ্ছে, দেখো গ্রিন কালারে হাইলাইট করা, ইন্ডিকেটস অ্যাভারেজ শর্টফল ফ্রম দ্য পোভার্টি লাইন। এখানে একটা শর্টফল তৈরি হয়, যেটা একটু আমি বলে নিই যে এর আগে যেটা আমরা দেখলাম পোভার্টি লাইন আর বিপিএল, এই সময় আমরা দেখছি কি পোভার্টি লাইন একটা সরকার ঠিক করে দিচ্ছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যারা বিপিএল তালিকাভুক্ত তাদের
মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মানে বিপিএল, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যদি 50 টাকা পার ডে কনজামশন হয় পার ক্যাপিটা, তাহলে 50 টাকা যদি 100 জন ব্যক্তির মধ্যে ধরো, সবারই কি 40 টাকা হবে বলে বিপিএল তালিকাভুক্ত? তা তো নয়। কোনো ব্যক্তির 30 টাকা আছে, কোনো ব্যক্তির 40 টাকা আছে, কোনো ব্যক্তির 25 টাকা রয়েছে, কিন্তু সে বিলো পভার্টি লাইন, কিন্তু বিলো পভার্টি লাইনের আন্ডারেও কম বেশি আছে। সেইখানে যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটা কী করে পূরণ করানো যায়, সেই জন্য আমাদের এই কনসেপ্টটাকে নিয়ে আসা হচ্ছে পভার্টি গ্যাপ রেশিওর মাধ্যমে। এটা একটা শর্টফল বলা হয়, অর্থাৎ একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেই গ্যাপটাকে আমরা কিভাবে কাউন্ট করব। এখানে দেখো, এই টাকাটা বললেই তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি পোভার্টি লাইন ইন মানিটারি টার্মস, এটা কিছু বলছে না, মানে এটা মনিটারি টার্মস বলতে এটাই বোঝাচ্ছে যে সরকার যেটা ঠিক করে দিচ্ছে। যদি আমি 400 টাকা ধরি, ফর এক্সাম্পলটা খেয়াল করো, যদি আমি পোভার্টি লাইন ইন মানিটারি টার্মস 400 টাকা ধরি, মাইনাস অ্যাভারেজ অ্যাকচুয়াল মান্থলি কনজামশন, মানে হচ্ছে সেই বিপিএল ব্যক্তি যখন, মানে 400 টাকা তার মিনিমাম হতে হবে, সেটা সে করতে পারেনি, সে কত টাকা ইনকাম করতে পারছে? 300 টাকা তার ক্ষমতা। তার মানে গ্যাপটা কত হচ্ছে? এখানে 330 বলছে, 330 টাকা তার ক্ষমতা। তাহলে গ্যাপ কত থাকছে? এবার ডিভাইডেড বাই টোটাল, যেটা 400, মানে যেটা বলে দেওয়া হয়েছে। এই ফর্মুলায় ফেলে কি হচ্ছে? 0.175 এই একটা ইন্ডিসেস আসছে। এই টার্মটাকে যদি তুমি পার্সেন্টেজে নিয়ে যাও, তাহলে তারা দাঁড়াবে হচ্ছে 17.5%। এই গ্যাপ তৈরি হচ্ছে, তার মানে দেখা গেল যে এইটুকু গ্যাপ তৈরি হচ্ছে আমাদের বিপিএল সেক্টরের চেঞ্জের জন্য। মানে আসলে তার কত আছে এবং কত চাইছে সরকার, যে কত হলে তুমি পভার্টি থেকে বেরিয়ে আসবে, সেই মাঝে এই গ্যাপটা তারা মেজারমেন্ট করছে। এবার দেখো বলছে, থ্রো দিস মেজার দ্য গভর্নমেন্ট ক্যান ডেরাইভ দ্য পার ক্যাপিটা অ্যামাউন্ট অফ ট্রান্সফার রিকোয়ার্ড টু এলিমিনেটেড পোভার্টি। ইট মে বি ডান থ্রো পারফেক্টলি টার্গেটেড ক্যাশ ট্রান্সফার। এইবার তোমার জিনিসটা বুঝতে হবে, এইটা কেন মেজার করছে, কী দরকার। যখন দেখলো এই পার্সেন্টেজটা খুব কম, মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গ্যাপটা কমে আসছে, কিন্তু লোকে যেন সেই মিনিমাম টাকাটা অবধি পৌঁছাতে পারছে না, তাদের আর ক্ষমতা হচ্ছে না যে পোভার্টি থেকে সে বেরোবে, বিপিএল তালিকা থেকে সে বেরোবে, অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে। সেই গ্যাপটা অনেক সময় সরকার কী করে, ডেফিসিট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে। এখন ডেফিসিট ফাইন্যান্সিংটা কীরকম না, যখন এটা খুব সহজ, যে সরকারি যে সমস্ত প্রকল্প হয়, সেই প্রকল্পগুলো যখন করা হয়, সাপোজ মানে কোনো টাকা দেওয়া হবে মান্থলি এই প্রকল্পের আন্ডারে, তখন সেইটা তো তার আর্নিংয়ের মধ্যে চলে আসছে এবং সেটা দিয়ে সে খরচ করছে, সে ডেইলি মানে সে দৈনন্দিন কাজকর্ম সেই টাকাটা ইনভলভ করছে। তখন কি হচ্ছে, তার ওই বিপিএলের মাঝখানে আর বিলো পভার্টি লাইন এবং পভার্টি লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকছে, টাকাটা একটু বাড়ার ফলে তার সেই গ্যাপটা কমে আসছে। অনেক সময় সে এরকমও হতে পারে, খুব অল্প গ্যাপ থাকলে ওইটুকু টাকা পেয়ে সে হয়তো পোভার্টি লাইন থেকে বেরিয়ে এলো। সেই জায়গাটা পূরণ করার জন্য পোভার্টি গ্যাপ রেশিওটা কাউন্ট করে, যাতে সরকার এমন কিছু প্রকল্প তৈরি করতে পারে যাতে পোভার্টি লাইন থেকে তাদেরকে তুলে নিয়ে আসা যায়। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে 4, স্কোয়ার্ড পোভার্টি গ্যাপ ইন্ডেক্স। এই ব্যাপারটা হচ্ছে একটা ডিগ্রি, মানে এখানে বলছে দেখো, ডিটারমাইন্স দ্য ডিগ্রি অফ পোভার্টি ফর আ গিভেন এরিয়া। কোনো একটা এলাকাতে একটা ডিগ্রি প্রোভাইড করা হয়, মানে এই মেথড স্কোয়ার্ড দ্য পোভার্টি, এটা সেমই ব্যাপারটা, মানে কোনো ইন্ডিভিজুয়াল বা হাউস হোল্ডকে মধ্যে যে পোভার্টি গ্যাপ, সেটাকে কমানোর জন্যই এটা তৈরি করা হয়। এটা মূলত মানে যেটা দেখা যায় যে বিপিএল পিপলের যে শর্টফলটা যেটা বললাম, সেটাকে সরানোর জন্য, মানে কখনো এই মেথডে বিপিএল সেক্টরে যারা শর্টফলটা কমে আসে তাদেরকে বেশি করে ফেসিলিটি দেওয়া হয়, ব্যাপারটা এরকম কিছু, খুব ডিটেল এখানে বলা নেই। ঠিক আছে, তো এই জিনিসটা অনেক বেশি যারা গরিব, অনেক বেশি পিছিয়ে পড়াটাকে আরেকটু তুলে নিয়ে আসার জন্য, ওই গ্যাপটাকে কমিয়ে আনার জন্য এই স্কোয়ার্ড পোভার্টি গ্যাপ ইন্ডেক্স ব্যবহার করা হয়, এবং এটাও একটা সরকারি প্রকল্পের মাধ্যমেই সেই গ্যাপটা পূরণ করা হয়, যে ফাইন্যান্সিং করে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স। এইটা একটা ব্রডার কনসেপ্ট। এতক্ষণ আমরা যা দেখলাম দেশীয় পদ্ধতিতে বিভিন্ন কনসেপ্টকে মানে প্রয়োগ করে আমরা তৈরি করছি, সেরকমই মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্সও একটা ব্রডার কনসেপ্ট, যেটা কিনা আমাদের হাউস হোল্ডে, মানে একটা পুরো পরিবারের ক্ষেত্রেও মাপা হয় এবং একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রেও মাপা হতে পারে। এইখানের মাধ্যমে, মানে এমপিআইয়ের মাধ্যমে, মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স, দ্যাট ইজ এমপিআই, এটা মেজার করে অ্যাকিউট পোভার্টি, মানে চরম দারিদ্রতাটাকে মেজার করার জন্য করা হয়, এবং এটা বেস করে করা হয় যে ওয়ার্ল্ড ব্যাংক যেটা আমাদের এক্সট্রিম পোভার্টি
যে ডেডলাইনটা দিয়েছে, যেটা হচ্ছে একটু আগে দেখলাম 1.90 পার ডে পার ক্যাপিটা, মানে ডলারে, সেইটা। আর এই এমপিআই কনসেপ্ট ওয়াজ ডেভেলপড বাই ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং ওপিএইচআই মানে অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা ইন্ট্রোডিউস করা হয় 2010 সালে। ঠিক আছে, 2010 সালে ইউএনডিপি এবং ওপিএইচআই এই দুজনে মিলেই এমপিআই কনসেপ্টটাকে ডেভেলপ করে, এবং এমপিআই কনসেপ্টটা ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া গাইডলাইন্সের যেটা পোভার্টি ইন্ডেক্স রয়েছে সেইটার অ্যাকর্ডিং তারা কাজ করতে থাকে। আর এমপিআইয়ের আগে এটা একটা ছিল হিউম্যান পোভার্টি ইন্ডেক্স, সেটা আগে হতো, কিন্তু 2010 থেকে এমপিআই কনসেপ্ট আনা হয়েছে। ইনস্টেড অফ ইনকাম এমপিআই ইউজেস 3 ডাইমেনশন এবং 10 ইন্ডিকেটার্স। এই যে এমপিআইটা তারা মেজার করবে তার জন্য তারা 3টে ডাইমেনশন ইউজ করে। 3টে ডাইমেনশন কী কী? এডুকেশন, হেলথ এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই 3টে ডাইমেনশনের উপর বেস করে তারা দেখে যে সেই ব্যক্তি কতটা স্বচ্ছন্দে রয়েছে এবং কতটা পোভার্টির মধ্যে আছে সেটা মেজার করার জন্য। এবং এর আন্ডারে আরও কিছু ডিভিশনের মাধ্যমে, মানে ইন্ডিকেটার্স বলছে সেটাকে, সেরকম 10টা ইন্ডিকেটার্স আছে। যেমন এডুকেশনের আন্ডারে 2টো ইন্ডিকেটার্স, সেটা হলো ইয়ার্স অফ স্কুলিং, স্কুল অফ অ্যাটেন্ডেন্স। এখানে ইয়ার্স অফ স্কুলিং বলতে বোঝাচ্ছে কোনো একটা পরিবারে যদি 10 বছর কিংবা 10 বছরের অধিক এজে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারা মিনিমাম 6 বছরের স্কুলিং করেছে কিনা, 6 বছর তারা শিক্ষা নিয়েছে কিনা, 6 বছরের স্কুলিং আর কি, মানে ক্লাস 6 অবধি ধরো তুমি, তো 6 বছরের স্কুলিং তারা নিয়েছে কিনা। এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হবে সেই সমস্তগুলো হচ্ছে, যদি সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল না করে তবে সে ডেপ্রাইভেশনের আন্ডারে পড়ছে। এখানে যা যা বলা হচ্ছে সেগুলো মিনিমাম ফুলফিল হতে হবে, তবে সে ঠিক আছে, তবে সে ভালো আছে, মানে পোভার্টি লাইনের উপরে আছে। এখানে দেখা যাচ্ছে 6 বছরের তারা স্কুলিং করেছে কিনা। নেক্সট হচ্ছে স্কুল অ্যাটেন্ডেন্স, বলছে যে যারা স্কুল এজ শিশু যারা থাকবে সেই পরিবারে সেই শিশু ক্লাস 8 অবধি মিনিমাম পড়েছে কিনা, নাকি স্কুল ছুট হয়ে গেছে সেটা দেখবে। হেলথের উপর দেখবে, চাইল্ড মর্টালিটি এবং নিউট্রিশনের উপর, এই দুটো ইন্ডিকেটার্স রয়েছে। চাইল্ড মর্টালিটি হচ্ছে শিশু মৃত্যু হার, দেখা যায় গত 5 বছরে সেই পরিবারে কোনো শিশু মারা গেছে কিনা। আর নিউট্রিশন বলতে শিশু এবং বৃদ্ধ 70 বছরের নিচে যাদের এজ তাদের প্রকৃত পুষ্টি রয়েছে কিনা সেইটা। এরপরে আসছে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের আন্ডারে যে ইন্ডিকেটার্সগুলো রয়েছে তার প্রথমেই রয়েছে ইলেকট্রিসিটি, সেই বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা, যদি না থাকে তবে সে এক্সট্রিম পোভার্টির আন্ডারে। যদি স্যানিটাইজেশনের ব্যবস্থা না থাকে, অর্থাৎ সুলভ শৌচালয় না থাকে, যেগুলো আমাদের সরকারি গাইডলাইন এসডিজিজের আন্ডারে পড়ছে, সেই গাইডলাইন্স ফলো করে যদি সেরকম কিছু ব্যবস্থা সেই বাড়িতে না থাকে তবে সেই স্যানিটাইজেশনহীন সেই বাড়িটাকে আমরা ধরবো এক্সট্রিম পোভার্টির আন্ডারে। ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে বলছে এসডিজি গাইডলাইন মেনে নিয়ে সেফ ড্রিঙ্কিং ওয়াটার বাড়িতে রয়েছে কিনা, যদি না থাকে তবে সে আন্ডারে। এবং যদি 30 মিনিট দূরে গিয়ে কোথাও বাড়ি থেকে অনেক দূরে জলাশয় জল আনতে যেতে হয়, 30 মিনিটের হাঁটা পথ, তখনও সেটাকে ধরা হবে আন্ডারে, মানে পোভার্টির আন্ডারে। এরপরে হাউজিং, তার বাড়ি কোনো ভালো মেটেরিয়ালের তৈরি কিনা, যদি সে ভালো মেটেরিয়াল না থাকে, কোনো ছাদ না থাকে ভালো, কোনো ন্যাচারাল মেটেরিয়াল অর্থাৎ বাঁশ, বেড়া বা মাটির তৈরি কোনো বাড়ি কিনা, সেইগুলো যদি মানে এরকম ন্যাচারাল মেটেরিয়ালে তৈরি হয় তবে সেটা পোভার্টির আন্ডারে ধরা হবে। কুকিং ফুয়েল বলতে বোঝাচ্ছে কোনো কুকিং ফুয়েল বলতে সেই বাড়ি যদি কাঠ, কয়লা কিংবা মানে গোবর, মানে ঘুঁটে গোবরের যে ব্যবস্থা সেগুলো দিয়ে যদি রান্না করে তবে সে অ্যাকিউট এক্সট্রিম পোভার্টির আন্ডারে পড়বে। অ্যাসেট বলতে এখানে কতগুলো অ্যাসেটের নাম বলেছে, যেমন রেডিও, টিভি, টেলিভিশন, কম্পিউটার। অ্যানিম্যাল কার্ড বলতে ওই ঘোড়ায় টানা গাড়ি ফাড়ি, এগুলো গরুর গাড়ি। বাইসাইকেল, মোটর বাইক অর রেফ্রিজারেটর অ্যান্ড ডাজ নট ওন এ কার অর ট্রাক, তার নিজস্ব কার, ট্রাক, এই সমস্ত জিনিসগুলো যদি তার না থাকে, একটাও যদি না থাকে, এর মধ্যে যে কোনো একটা জিনিসও যদি না থাকে তবে সে পড়ছে এক্সট্রিম পোভার্টির আন্ডারে অ্যাকর্ডিং টু এমপিআই। এখানে যদি একটাও থাকে তবে সে কিন্তু পড়বে না। এবার দেখো পাশে একটা কলামে ওয়েটেজ দেওয়া হয়েছে 161616, এটা হচ্ছে আপ টু ইলেকট্রিসিটি বিফোর, মানে এডুকেশন এবং হেলথের যে ওয়েটেজগুলো 1/6 করে রয়েছে, এবং স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের ওয়েটেজ রয়েছে 1/18। এরপর ম্যাথমেটিক্যালি এটা ক্যালকুলেট করা যায়, সেটা একটা ফর্মুলা দিয়েছে যে ইনসিডেন্স অফ পোভার্টি, যেটা হেড কাউন্ট রেশিও আমরা বার করেছিলাম, গুণ অ্যাভারেজ ইন্টেন্সিটি অফ এমপিআই পোভার্টি অ্যাক্রস দ্য পুয়ার, সমস্ত গরিবের মধ্যে অ্যাভারেজ ইন্টেন্সিটি কী আছে, মানে এমপিআই থেকে যেটা বেরোলো এমপিআই পোভার্টি অ্যাক্রস
দ্য পুয়ার সেটা গুণ করে দিতে হবে। এটা হচ্ছে এমপিআই ফর্মুলাতে আমরা প্রুফ করতে পারবো। এছাড়া দেখা যাচ্ছে এই উপরে যে ওয়েটেজগুলো, এই সমস্তগুলো মেজার করে একটা করে ওয়েটেজ দেওয়া হয়। সেই ওয়েটেজের উপর মেজার করে সমস্ত মিলিয়ে একটা মার্কস দেওয়া হয়। সেই পার্সেন্টেজ অফ মার্কস যদি 33.33%, মানে এটা মিনিমাম না থাকে, তবে সে এক্সট্রিম পভার্টির আন্ডারে পড়বে। এই হয়ে গেল আমাদের এমপিআই। এরপরে নেক্সট আমাদের রয়েছে 2019-এর একটা এমপিআই রিপোর্ট, যেটা আমি চাইছি যে তোমরা অ্যাকর্ডিং তোমাদের ইয়ার্স অনুযায়ী একটু ইন্টারনেট থেকে সার্চ করে দেখে নিও। এখানে দেখো এমপিআই রিপোর্ট অনুযায়ী আমি একটুই আলোচনা করে দিচ্ছি যে অনেকটাই ডেভেলপ করেছে ইন্ডিয়া, ড্রাস্টিক্যালি রিডিউস করেছে আমাদের পোভার্টিটাকে। এবার এইটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, কারণ এই পার্সেন্টেজগুলো চেঞ্জ হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। তোমরা অ্যাকর্ডিং টু 2020, 21, 22 যে যখন দেখবে সেই অ্যাকর্ডিং তোমরা দেখে নেবে। নেক্সট আমরা চলে যাচ্ছি মেথডস টু এস্টিমেট অ্যাবসলিউট পোভার্টি। এরপরে দেখা যাচ্ছে আমাদের 3টে মেথডস আছে এই অ্যাবসলিউট পোভার্টি। এগুলো এতক্ষণ দেখলাম আমরা কনসেপ্ট, এই কনসেপ্ট। এবার এই মেজারমেন্ট করার জন্য আমাদের 3টে আমরা পদ্ধতি অবলম্বন করি। সেগুলো হচ্ছে ইউআরপি, এমআরপি এবং এমএমআরপি। এগুলোর ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে, ইউনিফর্ম রেফারেন্স, মিক্সড রেফারেন্স এবং মডিফাইড মিক্সড রেফারেন্স। আর এগুলো ডিসকাস করে দিচ্ছি এখনই। তো এগুলো বলার আগে আমি আরেকবার রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নাও। আমি একদম সিরিজ ওয়াইজ কভার করছি এই বইটা। তো চলো, ইউআরপি, ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড, এটা হচ্ছে 1993-94 থেকে এই এস্টিমেশনটা এনএসএসও, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, আগে এনএসএসও করতো, রিসেন্টলি এনএসও করছে। তো এনএসএসওই করতো। এগুলো ছিল আর কিছুই না, সমস্ত আইটেমের উপর, এবং 1 মাসের জন্য মেজারমেন্ট করা হতো এই পদ্ধতিতে। মিক্সড রেফারেন্সে কী করা হতো, এটা হচ্ছে 5টা নন ফুড আইটেম বেছে নেওয়া হতো। সেটাও কী কী, ক্লদিং, ফুটওয়্যার অর্থাৎ জুতো, ডিউরেবল গুডস অর্থাৎ যেগুলো ব্যবহার্য জিনিস, এডুকেশন কি, এবং ইনস্টিটিউশনাল মেডিকেল এক্সপেন্সেস, মানে তোমার মেডিকেল কি খরচ আছে, মানে ওষুধপত্র। এই সমস্ত 5টা নন ফুড আইটেমস, মানে এগুলো কোনো খাওয়ার জিনিস নয়, ফুডের বাইরে। এই নন ফুড আইটেমস 365 দিন সে কীরকম কনজামশন করছে, কতটা গ্রহণ করছে, তার উপর বেস করে এমআরপি ফিক্সড হয়, কনজামশনের উপর বেস করে। এটা হচ্ছে 365 দিনের উপর বেস করে হয় এমআরপি। আর উপরেরটা দেখলাম ইউআরপি, সেটা 30 দিনের উপর বেস করে হয়, কিন্তু অল আইটেমসের হয়, সমস্ত আইটেমস। নেক্সট হচ্ছে মডিফাইড মিক্সড রেফারেন্স। এইখানে একটা জিনিস হচ্ছে, এটা সবথেকে নিউয়েস্ট এবং এটাই সবথেকে অ্যাকসেপ্টেবল কনসেপ্ট, সেটা হচ্ছে এমএমআরপি। এই এমএমআরপির মধ্যে উপরের দুটো কনসেপ্ট কিন্তু মিশে রয়েছে। দেখো প্রথমটাই বলছে পয়েন্টটা 365 দিন ফর 5 নন ফুড আইটেমস, যেটা আমরা একটু আগে এমআরপিতে দেখলাম, মানে এমআরপির ফর্মুলাটা এর মধ্যে ঢুকলো, আর কিচ্ছু নয়। দ্বিতীয় বলছে, এটা নতুন অ্যাড, 7 days রিকল পিরিয়ড ফর এডিবল অয়েল, এগ, ফিশ অ্যান্ড মিট, ভেজিটেবলস, ফ্রুট, স্পাইসেস, বেভারেজেস, রিফ্রেশমেন্টস, প্রসেস ফুড, পান, টোব্যাকো, ইনটক্সিকেন্টস মানে ড্রিঙ্কসের জন্য। এরপরে দেখো ভেজিটেবলস এখানে বলছে 7 দিনের, এগুলো কিন্তু খাবার কথা বলছে। এতক্ষণ আমরা নন ফুড আইটেমসের কথাই মেনলি বলেছি কনজামশনের, কিন্তু এখানে সেকেন্ড পয়েন্টে দেখো নতুন অ্যাড হচ্ছে 7 দিনের একটা ফুড কনজামশন ওরা এখানে মেজার করবে। এরপরে থার্ড পয়েন্টে দেখাচ্ছে 30 দিনের হচ্ছে যেটুকু কিছু বাকি রয়েছে, মানে এই দুটোর মধ্যে যা যা কিছু কভার হলো না, সেই সমস্ত আইটেমসগুলোকে ওরা 30 দিনের এই একটা কনসেপ্টে নিয়ে আসছে। তার মধ্যে লাইট থাকতে পারে, ইলেকট্রিসিটি, মিসলেনিয়াস যা যা কিছু খরচ, হ্যাঁ, সার্ভিস রয়েছে, তার মধ্যে কেউ ট্যাক্স দিচ্ছে, কেউ ভাড়া দিচ্ছে, রেন্ট দিচ্ছে, মেডিকেল খরচ রয়েছে কিছু, সেই সমস্তগুলো এই 30 দিনে তারা কতটা কনজামশন বা খরচ করছে সেটার উপর একটা বেস করে এই 3টে ফ্যাক্টর কিন্তু এমএমআরপিতে মেজার করা হয়। একটা 365 দিন ফর 5 নন ফুড আইটেমস, আর 7 দিনের জন্য সমস্ত ফুড আইটেমস, এবং 30 দিনের জন্য মিসলেনিয়াস, যেটা রিমেইনিং পড়ে রইলো, যা যা কিছু এখনও ধরা হয় না। তার মানে আমরা দেখছি কি, উপরের দুটোতে একটা লিমিটেশন ছিল, আমরা একটা লিমিটেশন তৈরি করে দিচ্ছিলাম। মানুষ তো এইটুকু জিনিসেই সব কিছু হয়ে যাবে তেমন নয়, অনেক কিছু প্রয়োজন হয়। সেই অনেক কিছুটা কিন্তু বিশাল বৃহৎভাবে কনসেপ্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এমএমআরপিতে। তার মানে আমরা এমএমআরপি থেকে আমরা একটা পিওর ফর্ম আমরা পাচ্ছি। এই কারণে এমএমআরপিটা অনেক বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য। আর এমএমআরপি মেথড ওয়াজ ইউজড বাই এনএসএসও টু কম্পিউট পোভার্টি ফর দ্য ইয়ার্স অফ 2009, 10, 11।
এবার পরবর্তীকালে কি দেখা গেছে যে রঙ্গরাজন কমিটি এই রিপোর্টটাকেই 2014 সালে রেকমেন্ড করেছে এবং বলেছে যে এটাই হচ্ছে বেস্ট মেথড। এবং 2015-তে ওয়ার্ল্ড ব্যাঙ্কও বলেছে এই আইডিয়াটা শিফট করা, যে এমআরপিতে আগে কালেক্ট হতো মানে ক্যালকুলেট হতো, তারপরে এমএমআরপিতে শিফট করার জন্য এই আইডিয়াটাকে সাপোর্ট করেছে। এখানে দেখো একটা চার্টে বলেছে যে পোভার্টি এস্টিমেট যেটা করছে ওরা, ইউআরপি, এমআরপি এবং এমএমআরপি, এই তিনটের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেছে। কম্পারেটিভ অ্যানালাইসিসটা কী? এখানে দেখো একটা কনসেপ্ট একটু তোমাকে সেন্সিটিভভাবে ভাবতে হবে। ইউআরপি মেথড ইজ ইউজড, তখন কি দেখা যাচ্ছে পোভার্টি এস্টিমেটস মানে গরিবি, মানে যেটা গরিবি রয়েছে সেটা অনেক বেশি পরিমাণ দেখাচ্ছে, এবং এমআরপিতে দেখাচ্ছে আরেকটু কম, এবং এমএমআরপিতে দেখাচ্ছে একদমই কম, মানে সব থেকে কম অ্যাকর্ডিং তুলনামূলকভাবে। মানে কি বলছে দেখো, প্রথমে ইউআরপি ডেফিনেশন আমরা কি দেখেছিলাম, অল আইটেমস, সমস্ত আইটেমসের উপরে, সমস্ত। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে আমি চেষ্টা করছি তোমাদের কাছে ক্লিয়ার করার, যদি 100টা আইটেমস হয়, সেই 100টা আইটেমসের ব্যবহার সে ব্যক্তি করছে, সেই 100টা আইটেমসের মিনিমাম যদি রাখি আমরা, মিনিমাম এত টাকা করে তার লাগছে সব কটা আইটেমস, তাহলে যোগ করলে দাঁড়ালো তার বোধহয় 500 টাকা লেগে যাবে, মানে মিনিমাম খরচ, সে পোভার্টি লাইন তার দাঁড়িয়ে যাচ্ছে 500 টাকা। আবার এমআরপিতে মেথড যখন করছি আমরা অল আইটেমস তো দেখছি না, আমরা দেখছি 5টা আইটেমস, তাও আবার নন ফুড আইটেমস, তাও আবার হ্যাঁ, তাও 365 দিনের জন্য, ঠিক আছে, নন ফুড আইটেমস, ওখানে হচ্ছে সমস্ত আইটেমস 30 দিনের জন্য, সেই জন্য টাকার অ্যামাউন্টটা মানে ভ্যালুটা অনেক বেশি দেখাচ্ছে। আর অত যদি ভ্যালু হয় তাহলে বেশিরভাগ মানুষই দেখা যাবে অত ভ্যালু সে ডেইলি রোজগার করে না, ওই 500 টাকা ডেইলি খরচ করার মতো তখন তাদের সামর্থ্য নেই। যখন আমরা এমআরপিতে কাউন্ট করতে শিখলাম, তখন দেখা যাচ্ছে আমরা 5টা নন ফুড আইটেমস যখন 365 দিন মিনিমাম প্রয়োজন, সেই অ্যামাউন্টটা যোগ করে দেখা যাচ্ছে সেটা 300 টাকা হয়ে দাঁড়াচ্ছে নন ফুড আইটেমস। তখন দেখা যাচ্ছে কিছু মানুষের অ্যাটলিস্ট 300 টাকা খরচ করার সামর্থ্য তৈরি হয়েছে, সেই 300 টাকা খরচ করতে পারছে। তাহলে আমরা পোভার্টির যে পার্সেন্টেজ, পোভার্টি আগে যদি 1000 লোক পারছে না, 1000 পরে দেখা গেল 500 লোক পারছে, 500 লোক পারছে না, তাহলে কি পোভার্টিটা সংখ্যাটা আমাদের কম দেখাচ্ছে, আমাদের দেশ মনে হচ্ছে অনেক বেশি গ্রো করছে। এরপরে এমএমআরপিতে কী করলো, যে দেখা গেল যে আমরা তো শুধু এইটুকু জিনিস নিয়ে আবদ্ধ নয়, মানে আমরা 365 দিন ভ্যারিয়াস টাইপ অফ জিনিসের উপরে আমরা ইনভলভ থাকি, কখনো এটার প্রয়োজন হয়, কখনো ওটা প্রয়োজন হয়, সেই সমস্ত প্রয়োজনটা যদি মিনিমাম করা হয়, সেই মিনিমাম প্রয়োজনটা দেখা যাচ্ছে যেই অ্যামাউন্ট রাখা হচ্ছে সেটা অধিকাংশ মানুষই খরচ করার সামর্থ্য তাদের থাকছে। তাই জন্য এমএমআরপি কনসেপ্ট যখন এসে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে পোভার্টির পরিমাণ, গরিবির পরিমাণ কিন্তু অনেকটা কমে আসছে, দারিদ্রতার যে ডিজিট, যে ভ্যালু ম্যাথমেটিক্যালি বার করছে, সেই ভ্যালুটা অনেকটা কমে আসছে। তখন দেখা যাচ্ছে এইটুকু অন্তত লোক খরচ করার সামর্থ্য তাদের থাকছে, সেই জন্য সার্বিকভাবে একটা উন্নতি চোখে পড়ছে, আমরা পজিটিভভাবে কাজ করতে পারছি। তো এটাই হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস বিটুইন অ্যামং দিস। তো এরপরে হচ্ছে ইনকাম বেসড পোভার্টি লাইন ভার্সেস কনজামশন এক্সপেন্ডিচার বেসড পোভার্টি লাইন। এই দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, যেটা ডেফিনেশন বা ওয়ার্ডটার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। আমাদের পোভার্টি যখন আমরা নির্ণয় করছি, দারিদ্রতা, তখন আমাদের দুটো রাস্তা চলে যাচ্ছে। একটা রাস্তায় কি বলছে, ইনকাম সেই ব্যক্তি কত করছে তার উপরে বেস করে একটা রিপোর্ট দাও, আর আরেকটা হচ্ছে সে কনজামশন বা খরচ করছে কতটার উপরে, বা কনজামশন অর্থাৎ সে কিনছে, কনজিউম করছে, তার মানে সে খরচ করার ক্ষমতা আছে, সেইটার উপর বেস করে। আর ইনকাম মানে সে কতটা স্যালারি পাচ্ছে, সে যেখান থেকে যেই সেক্টরেই হোক, তাহলে মানে ইনকাম সোর্সটা কতটা আছে, তবে না সে অতটা খরচ করতে পারবে, যেটা সরকার বেঁধে দিচ্ছে গাইডলাইন্স পোভার্টি লাইন হিসাবে। তো ইনকামের মাধ্যমে একটা মেজারমেন্ট হয়, আর কনজামশনের মাধ্যমে একটা মেজারমেন্ট হয়। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম, ইউআরপি, এমআরপি, এমএমআরপি, সবগুলোর ডেফিনেশনে কিন্তু কনজামশন এই কথাগুলোই বারবার করে বলছে। অর্থাৎ আমরা এই যে এতগুলো ফুড আইটেমস বা নন ফুড আইটেমস, এগুলো তো সব আমরা ব্যবহার করছি, অর্থাৎ কনজিউম করছি। এই যে ব্যবহার করছি, সেই ব্যবহার করা বিষয়টা তো ইনকাম মেথডের মধ্যে পড়বে না, সেটা তো আমরা কনজামশন মেথডের মধ্যে পড়বে। সেই কারণে এইটা হচ্ছে, এই তিনটে মেথড আমাদের ইনকাম বেসড পোভার্টি লাইনের আন্ডারে মেজারমেন্টের মধ্যে পড়ে না, ঠিক আছে। এটাই এখানে বলেছে
আজকের মতো আমি এই ভিডিওটা এর বেশি লেন্দি করব না। নেক্সট ভিডিওতে আমরা ভ্যারিয়াস এস্টিমেটস অফ পভার্টি লাইন ইন ইন্ডিয়া, মানে দেশের স্বাধীন হওয়ার সময় থেকে কীভাবে পভার্টি লাইনটা তারা ঠিক করতে থাকলো, তার একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা আমাদের একটু জেনে নিতে হবে, কারণ সেখানে যে টার্মগুলো রয়েছে সেগুলো অনেক সময় কোয়েশ্চেন আসে। তো এখানে আমি এই ভিডিওটা আজকের মতো এই পার্টটা শেষ করছি। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং প্রচুর শেয়ার করো, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং মানুষের হেল্প হয়। তো এখন ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ।